আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আমার নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে। তাই তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হলেই মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আরেকটু ভেজে নেব। আরেকটু ভেজে নিলে পেঁয়াজের কালারটা সুন্দর হবে, তখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি সব রকম মশলা নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া নিয়েছি। গরম মশলার গুঁড়ার মধ্যে ছিল এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, জিরা। এটা আমি নিয়েছি হাফ চামচ পরিমাণ থেকে একটু কম। আর এখানে দিয়েছি 2টা এলাচ, লবঙ্গ, আস্ত লবঙ্গ দিয়েছি, আস্ত এলাচ দিয়েছি, আর আস্ত দারচিনি দিয়েছি, শুধু তেজপাতাটা দিইনি। লবণ দিয়ে পরিমাণ মতো পানি, আর এখানে টমেটো পিউর নিয়েছি। টমেটো পিউরটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ বাটা, এই যে উপরে দেখা যাচ্ছে সাদা, এটা কিন্তু পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তো এর মধ্যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি সব মশলা গোলানোটা দিয়ে দিচ্ছি। যে বাটির তলায় একটু লেগে আছে, অনেকক্ষণ আগে গুলিয়ে রেখেছিলাম। আমি সব রেসিপিতেই বলি, আমি চেষ্টা করি মশলাটাকে কিছুক্ষণ সময় গুলিয়ে রাখার, রান্না করার আগে। তো সেটা 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট হতে পারে। তো গুলিয়ে রাখার কারণে মশলাটা, আর এই যে দেখতে সব তো পেঁয়াজ বাটাটা ফ্রোজেন করা ছিল, বরফটা লেগে আছে। এখন আমি বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দেবো। তো এই তো মশলার বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিচ্ছি। লবণের কিন্তু দেওয়া, আমি আস্ত দিয়েছি, আবার গরম মশলাটার ফাঁকিও দিয়েছি, মানে গুঁড়াটাও দিয়েছি। আপনারা চাইলে আস্তটা দিতে পারেন অথবা গুঁড়াটা দিতে পারেন, তবে 2টা দেওয়ার কারণে অন্যরকম একটা স্বাদ আসবে। যেমন আমি কিন্তু এখানে আস্ত যে এলাচ, দারচিনি, সেটা কিন্তু পরিমাণ মতো দিয়েছি, আর ওখানে আমি পরিমাণ মতো দিয়েছি গুঁড়াটা 4 চামচের থেকে, হাফ চা চামচের অর্ধেকের একটু কম। আর একটু ভালো করে বুঝিয়ে দিই, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগটা দিয়েছি। সহজ কথাটা আসলে আমরা সহজভাবে বলতে পারি না, এটা আমাদের অভ্যাস, একটু জটিল করে বলি। এটা আপনাদেরকে আগে বলে দিলেই হতো যে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়া দিয়েছি। সেটাকে দেখুন আমরা কত পেঁচিয়ে বলেছি, এটা আসলে আমাদের স্বভাব। আমরা পেঁচিয়ে বুঝিয়ে না বললে আমাদের আসলে ভালোই লাগে না, পেটের ভাতটা অনেক সময় হজম হয় না একটু প্যাঁচ লাগিয়ে না কথা বললে। যাই হোক, তো আর প্যাঁচ লাগিয়ে কথা বলবো না, চেষ্টা করবো আপনাদের সাথে একদম খোলামেলা কথা বলার জন্য, স্পষ্ট বুঝিয়ে দেওয়ার জন্য। আর মাঝে মাঝে একটু আটকে যায় কথা, আমার গলায় একটু ব্যথা হচ্ছে, আর সাথে আমার দাঁতে ব্যথা করছে, যার ফলে আমি একটু কথা বলতে পারছি না ঠিক মতো, বারবার আটকে যাচ্ছে। ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি ভুল কিছু বলে থাকি বা ভুল উচ্চারণ করে থাকি। যদি বললাম গলায় একটু সমস্যা, সাথে দাঁতে ব্যথা, যার কারণে উচ্চারণে একটু বেঁচে যাচ্ছে। তো যদি কোনো ভুল উচ্চারণ করে থাকি ক্ষমা করে দিবেন। তো আমি যেটা বলবো আপনাদের, এখন আমি কিন্তু এখানে সয়াবিন তেল দিয়েছি, সাথে সরিষার তেল দিয়েছি, দুটো একসাথে দিয়েছি। এই রেসিপিটা আমি একদিন করেছিলাম, তো আমার ফ্রেন্ডরা খেয়ে খুব প্রশংসা করেছিল। সাথে আপনার ভাইয়া তো ফার্মের মুরগিটা বা যে কোনো মুরগির তরকারিটা খুব আপনার ভাইয়া কম খায়, ফ্রাইটা খেতে পছন্দ করে বা গ্রিলটা খেতে পছন্দ করে। তো সেদিন এই রেসিপিটা করাতে তার কাছে এত ভালো লেগেছিল, তো আজকে আমাকে আবার রিকোয়েস্ট করলো যে যদি তুমি মুরগির মাংস রান্না করো তাহলে সেদিন যেভাবে করেছিলে সেভাবেই করবে। আর আমার ফ্রেন্ডেরও রিকোয়েস্ট ছিল আমার কাছে যে এই রেসিপিটা তুই অবশ্যই ইউটিউব চ্যানেলে দিবি, আমরা দেখবো। এই জন্য আমার আজকে রেসিপিটা করা, ওদের রিকোয়েস্টে, আপনার ভাইয়ার, বিশেষ করে আপনার ভাইয়ার রিকোয়েস্টে। আপনার ভাইয়া নইলে ভিডিওটা দেখলে আবার রাগ করবে যে ফ্রেন্ডের রিকোয়েস্টে করছে, আমার রিকোয়েস্টে না। তো সরিষার তেল, সয়াবিন তেল দুটোই দিয়েছি, আপনারা এভাবে করে দেখবেন, আসলেই ভালো লাগে। আমি এখানে টমেটো পিউর দিয়েছি, পিউর বলতে আমি ব্লেন্ডার করে টমেটো সবসময় ফ্রোজেন করে রাখি, সেটাই দিয়েছি। আর আমি এখানে কিছু টমেটো কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিব। এই যে ময়লা পড়েছিল ফেলে দিলাম। এই তো তেজপাতার গুঁড়াটা আমি দিয়েছি যে গরম মশলার ফাঁকির সাথে, গুঁড়ার সাথে, এই জন্য আমি এখানে আস্ত তেজপাতাটা দিলাম না। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে গরম মশলাটা আস্ত আর গুঁড়াটা দিলে তরকারি বা মুরগির ভুনাটা, রেসিপিটা অনেক টেস্ট লাগে। আর আজকে আমি কি রান্না করবো বলেছি কি বলিনি, হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমার কথায় যে মুরগির মাংসের রান্না করবেন। এই যে এখানে আমি অর্ধেকটা মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি।
আর এখানে আমি 2টা টমেটো কুচি করে রেখেছি, 2টা আমি যদিও দিব না, কুচি করে রেখেছি। এই আলু না দিলে তো হবেই না। আপনার ভাইয়ার মুরগির মাংস তরকারি রান্না করবো, তাতে আলু দিব না, তাকে হবে? তা তো হবে না। আমি সেদিন কিন্তু আলু দিয়েই করেছিলাম, তাই আজকেও আলু দিয়েই করবো। তাহলে আপনার ভাই তো সেদিনের মতো টেস্টটা পাবে না। আর আলুটা নাকি এত টেস্ট হয়েছিল তরকারির ভুনাটার, এত সবাই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা তো আলুটা আমার কাছ থেকে চেয়ে চেয়ে খেয়েছিল, আমার বাচ্চারাও, ইভেন আপনার ভাইরাও আমার কাছ থেকে চেয়ে চেয়ে খেয়েছিল যে আলু আছে, আমাকে আরেক পিস আলু দাও। এই তো মোটামুটি ভাজা হয়ে আসছে মশলাটা। এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিব। আগেই বলেছি পুরো একটা দিব না, আমি কিন্তু একটার বেশি টমেটো দিয়েছি, এই জন্য আমি এখন এখানে আমি কম করে দিলাম, এখানে একটার মতোই দিয়ে দিলাম। আর একটু মশলাটা ভেজে নিব। তো এই তো মোটামুটি ভালো কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে চলে আসছে। এখন আমি আলুটা প্রথমে দিয়ে দিব। আলুটাকে প্রথমে দিয়ে একটু ভেজে নিব, মশলার সাথে একটু কষিয়ে নিব, নাড়াচাড়া করে ভালো করে প্রায় 5 মিনিটের মতো এইভাবে আলুটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তারপরে আমি মাংসটা দিয়ে আবার এরকম 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমতো পানি দিয়ে দিব। আর যেহেতু ফার্মের মুরগি রান্না করছি, সাদা মুরগিটা, ব্রয়লার মুরগিটা, অতটা শক্ত না, নরমই, অল্প পানি দিলে সিদ্ধ হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিলে অল্প পরিমাণ পানি দিলে সিদ্ধ হয়ে যাবে। আজকে আমার কাছে খুবই ভালো লাগছে যে আপনার ভাইয়ের পছন্দের একটা রেসিপি আমি শেয়ার করতে পারছি আপনাদের সাথে, বা তার পছন্দের রেসিপিটা আজকে রান্না করে দিব। আগেই বলেছিলাম না, সে মুরগির তরকারি, যে কোনো মুরগির তরকারিটা একটু কম খায় বা ভুনাটাও কম খায়, কিন্তু যদি ভালো করে দিতে পারেন সেইভাবে, তাহলে সে আবার খাবে না, একদম চেটে কুটে খাবে। যেমন এই রেসিপিটা সে চেটে কুটে খেয়েছিল। তো এই তো বাস, এভাবে করে আমি একটু সময় ভালো করে কষিয়ে নেব। তো এই তো ভালো করে একদম আলুটাকে কষিয়ে নিলাম। এখন আমি মাংসটা দিয়ে দিব। এখানে অর্ধেকটা মুরগি নিয়েছি। অনেকেই বলতে পারেন যে অর্ধেকটা মুরগির তুলনায় আলুটা বেশি হয়ে গেছে। ওই যে বললাম, আলু তো একটু বেশি লাগবেই, কারণ সবাই 1-2 পিস করে খাবে না, 4 পিস করে আলু খাবে। তো আমি যখনই মাংস রান্না করি না কেন, মাংস থেকে আলুর পরিমাণটা আমার একটু বেশিই দেওয়া লাগে, মানে একটা হলেও আলু বেশি দেওয়া লাগে। তো আজকে আমি তাই করেছি। তবে আমি আজকে আমি বড় সাইজে 2 চারও নিয়েছিলাম, বেশ বড় বড়, তা দিয়েই হয়ে গেছে, আর বেশি নেওয়া লাগে না, সেটা দিয়ে একদম বেশি হয়ে গেছে। তবে মেয়ে বলছিল যে না আম্মু, আলু বেশি হয়নি, পরিমাণটা ঠিকই আছে। তো এইভাবে করে কিছু সময় ভেজে নিব। তো এই তো এর মধ্যে একদম ভালো মতো কষিয়ে নিয়েছি আলু মাংসকে। দেখুন, কালারটা আমার কাছে অসাধারণ লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। অসাধারণ লাগছে, অসাধারণ। আরেকটা কথা বলেছি, অনেকেই প্রশ্ন করেন যে আপু কতটুকু কী দিলেন, পরিমাণটা বললেন না। যেমন আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল যে দিয়েছি, সয়াবিন তেলটা দিয়েছি আমি 2 টেবিল চামচ, আর সরিষার তেলটা দিয়েছি আমি 3 টেবিল চামচ। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর সরিষার তেলের কারণে দেখুন তেলের কালার, মাংসের কালারটা কত সুন্দর আসছে, আর খেতেও টেস্ট হবে। তো আপনারা এইভাবে দিতে পারেন। তো এখন আমি পানি দিয়ে দিব, আর কিছু করবো না, যেহেতু নিচ দিয়ে একটু লেগে যাচ্ছে, বেশি একদম অল্প পানি দিব পরিমাণ মতো, আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য। মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ব্যাস আর দিব না, মানে একদম ভুনাও হবে না, একদম ঝোলও বেশি থাকবে না, ঝোল করব না, মাখো মাখো ভুনা করব। আর এই রেসিপিটা রুটির সাথে, পরোটা, বিশেষ করে পরোটার সাথে তো অসাধারণ লাগবে। আজকে কিন্তু পরোটার সাথেই খাওয়া হবে। আর আমি সেদিন আমার ফ্রেন্ডদেরকে পরোটার সাথে দিয়েছিলাম, তারা তো খেয়ে অসাধারণ বলেছে। আশা করি আপনারাও বাসায় তৈরি করে খেয়ে অসাধারণ বলবেন। তো আমি কী করবো, বাস এভাবেই ঢেকে রাখবো কিছু সময়। তারপরে নামানোর সময় আবার একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিব। যখন তরকারিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, জিরার গুঁড়া একটু ছিটিয়ে দিব। তারপরে 1 মিনিট চুলার উপর রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করে ফেলবো। আমার সব রেসিপিগুলো কিন্তু এরকমই থাকে। আশা করি বুঝতে পেরেছেন আমি কি। আজ এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।